জনতার আরেকটি ঐতিহাসিক বিজয়। এটা একটা বড়সড় কাজ, এটাকে আমরা ছোট করে দেখবো না। বাংলাদেশে এই ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন কেউ কল্পনাও করতে পারি। আমরা ধারণা করেছি টুডে টুমরো সরকার পরিবর্তন হবে, কিন্তু এই অবস্থা হবে ইট ওয়াজ আনইমাজিনেবল। কিন্তু মাহমুদ আলম সাহেব শপথ নিলেন, শপথ নেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা উনি শপথ ভঙ্গ করেছেন। পৃথিবীতে কিন্তু আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন। আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহমুদ আলম সাহেব করেছেন। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে, আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর ইউনূসকে নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ডক্টর ইউনূস বাধ্য হচ্ছেন, বাধ্য হবেন টুডে আর টুমরো। তাহলে অতি দ্রুত আগামীকালকেই তাদেরকে বিক্ষোভের ডাক দিতে হবে। এই উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোসরদের ১ নম্বর দফা হচ্ছে অবিলম্বে আওয়ামী লীগ সহ ১৪ দল, ইসকন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ করে এদের সব নেতা গ্রেফতার করতে হবে। নাহিদ আমাদের অহংকার, নাহিদ আমাদের গৌরব, নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে। সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা, তাদেরকে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, দেশবাসী কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। অতএব আপনারা যদি মনে করেন পরিণতি ভয়াবহ, প্রচন্ড বিপদের সম্মুখীন এই সরকার হবে যদি আমাদের সাথে কথা না বলে। এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন অবশেষে জনগণের আবদার মেটানোর জন্য যে সমাবেশটি করা হয়েছিল সেটি কিন্তু করতে রাজি হয়েছে। কোন সমাবেশ করেছিল এবং কিসের আবদার, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত মাধ্যমে। যে সাথে সাথে যে ভিডিওর অংশ পেয়েছি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে, এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না, হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁচায়, জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে, আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। মাহমুদ আলম সাহেব শপথ নিলেন, শপথ নেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা উনি শপথ ভঙ্গ করেছেন। এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না। আমি উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদা ধরি, পৃথিবীতে কিন্তু আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন। আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহমুদ আলম সাহেব করেছেন। কিভাবে সেটা আমি বলি। উনি প্রথম যে কাজটা করেছেন, উনি শপথ নেওয়ার সময় কি বলেছেন বলেন তো? আপনাদের কি খেয়াল আছে? একটা বাক্য মাঝখান থেকে আমি পড়ে শোনাই, সেটা কি বলেছে? আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করবে। উনি নিজে সংবিধানকে রক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করবে, সমুন্নত রাখবেন। এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে। উনি কি সংবিধানকে রক্ষণ করেছেন? উনি কি সংবিধানকে সমর্থন করেছেন? উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে ওখানে শপথ নেওয়ার পরে, সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে সেই ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে। এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট। অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল। মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন, নিয়ে প্রথম কাজ যেটা করেছেন ওনার শপথ ভঙ্গ করেছেন, মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ
পরে জানবে বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে, তাই না? আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় নাই। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপির দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নাই আসলে ওইরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। কয়েকটা জায়গা যদি বলি যে এই যুদ্ধটা কেন হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, সেটার বিচার হইতে হবে। কমিটি গঠন করার কথা বলা হলো, এখন পর্যন্ত কিছুই করা হয়নি। কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয় নাই। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা হয় নাই। বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে, এখন পর্যন্ত বের করে নাই। উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক, জেনারেল অ্যামনেস্টি হোক আর যেইভাবে হোক, তাদেরকে করে দেয়া, করা হয় নাই। আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল, করা হয় নাই। এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে, চিকিৎসার টাকা নাই, আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত। গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে 2 লাখ 5 লাখ না, অন্তত 5 কোটি করে টাকা দেওয়া উচিত। তারা এই দেশ স্বাধীন করেছে, দেওয়া হয়নি। বাংলাদেশে গেল 15 বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে। সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই। আপনি দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে, নীলক্ষেতে সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আরে ভাই, এই মামলায় তো সে তার কিছু হবে না, কারণ ওই কাজ তো সে করে নাই। সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব, 500 বার তার ফাঁসি হইতে পারে। তার সে হত্যা করেছে এই দেশে মানুষ। কাকে করেছে জানেন? এই যে শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ, মনে আছে? তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে। যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে, যেই ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। হচ্ছে কিছুই হচ্ছে না। শুনেছেন এখন পর্যন্ত? এই যে বিদ্যুৎ খাতের মিটার, আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে, প্রিপেড মিটারের মাধ্যমে যে কয় ইউনিট খরচ হচ্ছে, কোনো কিছু জানা নাই, যা মন চাচ্ছে কাটে নিচ্ছে। সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত? কিছু করা হয়েছে? করা হয়নি। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ।
এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিসে আছে, রিজার্ভ ক্রাইসিসে আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি, এই জন্য তাকে বসানো, সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মর্তুজা। এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেড ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চুপ, তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে, যারা জীবন দিয়েছে, যারা ওই সময়, আমরা এখন শুধু 2 জন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই, তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। মানে আমার নামটা আমি বললাম না, কারণ হচ্ছে যে আপনারা আবার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাব না, এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না। সো আমি যাচ্ছি না আর কি। যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে, আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে, যারা জীবন বাজি রেখেছে, নিজেকে বিপদে ফেলেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে আনতে হবে। আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শক হিসাবে রাখা যাইতে পারে। এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে। আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের বিরাজলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা মিছিল, তারপরে তার সকল কর্মকাণ্ডকে ছোট করে দেখতে চায়, যেটার আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের এই কঠিন সময়ে হাসিনার কাছ থেকে বিদায় হওয়ার জন্য যে 1 দফা ঘোষণা করেছিল, এই 1 দফা কিন্তু আপনার চারটিখানি কোনো বিষয় নয়। এই 1 দফা চাইলেই যে কারো মুখ থেকে বের হয় না। এই 1 দফা চাইলেই আপনি আমি সবাই মিলে বলতে পারি না। একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার পুলিশ প্রশাসন, তার সকল লোকজন, সেই লোকের সামনে দাঁড়িয়ে মুখ কুচিয়ে বউ কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে, সেই হচ্ছে নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম হচ্ছে যে যার পাছা লাল হয়েছে, যে সম্পূর্ণভাবে এই ডিবির হারুনরা তাকে গুম করে তারপরে মেরে 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 রাস্তায় ফেলে রেখেছিল। আপনার একটা বিজয় কখনোই সামান্য কোনো জায়গা থেকে বললেই হয়ে যায় না। বহু মানুষের ত্যাগ, বহু মানুষের ভালোবাসা, বহু মানুষের আন্তরিকতার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিজয়। আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম এই যে কয়েকদিন আগে বাংলাদেশে যখন বিভিন্ন দিবসগুলোকে বন্ধ করেছে, তখন এই নাহিদ অকপটে বলেছে যে বাংলাদেশে এই পারিবারিক দিবস পালন করার কোনো সুযোগ নেই, দেওয়া হবে না, করা যাবে না। শুধুমাত্র শেখ পরিবারের পক্ষ থেকেই 8টা দিবসের মধ্যে 5টাই হচ্ছে তাদের। একটা তার সন্তান শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইরকম করে করে তারা 5টা জাতীয় দিবসকে শুধুমাত্র পরিবারের দিবস হিসাবে ঘোষণা করেছে। সেই নাহিদ সর্বপ্রথম সেই পরিবার বিরুদ্ধে তাদের সেই সকল দিবসকে বন্ধ করে সাংবাদিকদের সামনে অকপটে কথা বলেছে। এই হচ্ছে সেই নাহিদ, যেই নাহিদ আজকের এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে থাকবে না, কি হবে হবে না, এবং বাংলাদেশের যে তিনি জাতির পিতা তাকে মানেন না, সেটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন। কোন জাতীয় অনেক বড় বড় নেতাদের কাছ থেকেও আমরা এরকম বক্তব্য কিন্তু পাইনি। অতএব এই সকল মানুষদেরকে চিনতে হয়, জানতে হয়, এই সকল মানুষদেরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, এই সকল মানুষদেরকে আগলে রাখতে হয়, আদর করতে হয়, ভালোবাসতে হয়। নাহিদ যদি সারা জীবনও ঘুমিয়ে থাকে, শুধু একটাই ইস্যুতে নাহিদ যে আমার বাংলার জনগণকে উপকার করেছে, সেই ইস্যুতেই তার জন্য আর কোনোদিন কোনো বিষয় তার কাছ থেকে প্রাপ্তির আমাদের কিছু নাই। একটাই বিষয়, শুধু 1 দফা দাবি যেহেতু তিনি পূরণের জন্য মাঠে নেমে তিনি মুখ উঁচিয়ে বুক উঁচিয়ে কথা বলেছেন, সেটার জন্যই তো কৃতজ্ঞতার শেষ নাই।
আজকের এই নাহিদের সেই এক দফা দাবিকে আজকের সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়ে তারপরে এই বিজয় অর্জন করেছে। অতএব নাহিদ আমাদের অহংকার, নাহিদ আমাদের গৌরব, নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে। কথা কম বলে, বুদ্ধিভিত্তিক কথা বলে, হিসাব করে কথা বলে, মাধুর্যপূর্ণ একজন ব্যক্তিত্ববান মানুষ, অল্প বয়স্ক কিন্তু এত স্মার্ট, এত ব্যক্তিত্ববান আমি খুব কম মানুষকে দেখেছি। সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা, তাদেরকে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, দেশবাসী কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। আমি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় গভীর রাতে আসতে বাধ্য হয়েছি। আমি জানি এই সময় আপনারা অনেকেই ইনএক্টিভ, কিন্তু যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকে ভিডিওটি ডাউনলোড করবেন অথবা শেয়ার করবেন, কমেন্টস করবেন, সমগ্র বাংলাদেশের কাছে পৌঁছে দিবেন এই নাহিদদের বর্তমান যে নাহিদ কি, নাহিদ কেন, নাহিদ বাংলাদেশের জনগণের জন্য কেন প্রয়োজন সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম ডিবির হারুন যখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মুস্তেকা দিয়ে বিবৃতি দেওয়াতে চেয়েছে, অন্যায় করেছে, আচরণ করেছে, এই প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি সেখানে বসে আমরণ অনশন শুরু করেছে এবং সেই অনশনের প্রেক্ষাপটেই কিন্তু পরবর্তীতে তারা বাধ্য হয়েছে এই নাহিদকে সহ তার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিতে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই নাহিদকে নিয়ে ষড়যন্ত্র, সেটা যে কোনো পর্যায়ের হোক না কেন, কারো কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না, মেনে নেওয়া যাবে না। মেনে নেওয়া শেখ হাসিনার পতনের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা জড়িত ছিল বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে অর্থনীতির সংকট। সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সংকট খুব সিম্পল। সাধারণ মানুষ বলতে খেটে খাওয়া মানুষ, যারা কম উপার্জনে জীবনযাপন করে, আমি তাদের কথা বলছি। তাদের কাছে অর্থনৈতিক সংকট হচ্ছে তারা কিনতে পারছেন না তাদের নিত্য ব্যবহার্য পণ্য, ভোগ্যপণ্য। মূল্যস্ফীতি তাদের জীবনে নাভিশ্বাস তুলেছিল, তারা রাস্তায় নেমে এসেছিলেন। ডক্টর ইউনূসের সরকারের সময়ও কি সরকার সেটাকে ঠিকমতো হ্যান্ডেল করছে, সে প্রশ্ন আসে। এবং আমি একটা কথা শেখ হাসিনার সময় বহুবার বলেছি, সেই কথাটা এই সরকারকেও বলতে চাই। সেই উন্নয়ন কোনো উন্নয়ন না যে উন্নয়নের কেন্দ্রে মানুষ থাকে না, যে উন্নয়নের কেন্দ্রে মানুষকে ভালো রাখার চিন্তা থাকে না, সেটা কোনো উন্নয়ন না। কথাটা এই জন্য বললাম, বাজারে পণ্য মূল্য নিয়ে প্রচুর আলোচনা। যে মুহূর্তে ভিডিও করছি গত কয়েকদিন থেকে আলুর কেজি 70 টাকা বা তার বেশি ছাড়িয়ে গেছে। মোটা চালেছে আলুর দাম এখন বেশি। সিন্ডিকেটের আলাপ আছে। কিছুদিন আগে ডিমের দাম হয়েছিল সেই রকম অকল্পনীয় রকম বেড়ে গিয়েছিল। অন্যান্য ভোগ্য পণ্যেরও দাম, তেলের দাম, ভোজ্য তেলের কথা বলছি, দাম বাড়ছেই। চালের দাম বাড়ছে, গমের দাম, আটার দাম বাড়ছে, সব কিছু বাড়ছে। কিছু কিছু সবজি, শীতের সবজি আসার কারণে কিছু সবজির দাম কমার দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করছে? অনেকেই প্রশ্ন করছেন, ফেসবুকে করছেন, এমনকি টিভি টক শোতে অনেক অ্যাঙ্কার আমাকে প্রশ্ন করেন যে তারা মানে সিন্ডিকেটের যে এত আলাপ, সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করেছে, মানুষের নাগাল থেকে পণ্য মূল্য সরিয়ে নিয়েছে, সেটাই সরকার কি করতে পারছে? আমি একমত। সোকল্ড সিন্ডিকেট যেটা আমরা বলি সেটাই আসলে বড় সংকটের মূল ছিল। নিত্য ব্যবহার্য যে পণ্য, ভোগ্য পণ্য, সেগুলোর ব্যবহার মানুষ চাইলে খুব কমাতে পারে না। ফলে ওগুলোতে আপনি যদি একটা সিন্ডিকেট তৈরি করতে পারেন, সেটা থেকে আপনি বাজার থেকে অকল্পনীয় পরিমাণ টাকা তুলে নিতে পারেন। 1-2 টাকা, 3 টাকা, 5 টাকা বাড়লেই দেখা যায় অঙ্কটা বিরাট। ডিমের দাম 1 টাকা যদি বাড়ে, সারা দেশে দিনে 4.5 কোটি ডিম লাগে, তাহলে 4.5 কোটি টাকা প্রতিদিন। 1 মাস যদি আপনি 1 টাকা বাড়িয়ে রাখতে পারেন, তাহলে হিসেব করে দেখেন 120 কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া যায়, 120-এর বেশি। তাহলে আমরা বুঝতেই পারি যে কিভাবে এই কাজগুলো হয়। এখন সরকার সিন্ডিকেট ভেঙে দিতে পারেনি কেন, বা সরকারের সাথে আমাদের এটা এক্সপেক্ট করা উচিত কিনা সেটা একটু বলা দরকার। আমি সরকারকে এই জায়গায় একটু ছাড় দিতে চাই। আমরা হয়তো ইমোশনালি অনেক কথা বলে ফেলি, কিন্তু অর্থনীতি ঠিক ইমোশন দিয়ে চলে না। অর্থনীতিতে ট্রু এফেক্ট পেতে হলে অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিক করতে হয়। শেখ হাসিনা অর্থনীতির যে সিস্টেম তৈরি করে গেছেন, এটা 3 মাসেই সরকার পাল্টে ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি না, এবং এই জন্য আমি তাকে ব্লেমও করি না। যেহেতু অর্থনীতি কিছু বেসিক, অ্যাটলিস্ট আমি জানি আপনাদের অনেকের মনে থাকার কথা, আমার এই চ্যানেলের শুরুর দিকে আমি দীর্ঘ সময় অর্থনীতির অনেক ইস্যু নিয়ে কথা বলেছি, কারণ ওই সময় বাংলাদেশের ডলারের ক্রাইসিস শুরু হলো এবং আমাদের ইনফ্লেশন সহ নানান সংকট শুরু তখন। যাই হোক, কেন সম্ভব না সেটা একটু বলে আমি আসলে সরকার যেটা করতে পারতো এবং যে কারণে আমি সরকারকে খুবই দায়ী করি সেটা বলবো। অর্থনীতির ভাষায় যে সিন্ডিকেট বলি, এটাকে আসলে অলিগোপলি বলে। মানে একটা বাজারে যদি কোনো কিছু একজন অপারেটরই বিক্রি করে, একজন সেলারই বিক্রি করে, সেটাকে মনোপলি বলে। যেমন ধরুন বিদ্যুতের সরকারের মনোপলি আছে। সরকার আপনার কাছে বিদ্যুৎ বিক্রি করে, কেউ আপনার কাছে আর বিদ্যুৎ বিক্রি করতে পারে না, সো সরকারের মনোপলি আছে। এটা তেল, জ্বালানি তেলের কথা বলছি। এরকম কিছু কিছু জায়গায় সরকারের মনোপলি আছে। আর অলিগোপলি হচ্ছে যখন কয়েকটা, 4টা 5টা সর্বোচ্চ 6টা এরকম কোম্পানি মিলে কোনো একটা কিছুর সরবরাহ নিয়ন্ত্রণ করে, তারাই সেটা প্রডিউস করে, তারাই বিক্রি করে। যেমন ধরুন ভোজ্য তেল, চিনি, এগুলো 4, 5টা 6টা সর্বোচ্চ কোম্পানি ইম্পোর্ট করে, পরিশোধন করে, বাজারজাত করে। ডিমের ক্ষেত্রেও তাই। ডিমের পোলট্রি ফিড, প্রচুর খামার আমরা দেখি, কিন্তু এটার বেসিক কতগুলো জিনিস, পোলট্রি ফিড, মুরগির ঔষধ, তারপরে একদিনের যে বাচ্চা, সেটা ব্রয়লার হোক বা লেয়ার হোক, সেগুলো
অল্প কয়েকটা কোম্পানির হাতে বিরাট মার্কেট শেয়ার আছে। সো রাতারাতি আসলে এগুলো পাল্টে ফেলা কঠিন। আপনি চাপ দিতে পারেন, কাউকে চাপ দিলে বরং উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। কোনো একটা বড় অপারেটরের সব বড়ই হয়, তারা যদি তাদের ব্যবসা বন্ধ করে দেয় বা ব্যবসা কমিয়ে দেয়, তাহলে দেখা যাবে পণ্য সরবরাহেই সংকট তৈরি হয়, ফলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে পপুলিস্ট কথা শোনা যায়, হুমকি দিচ্ছি, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এটা খুব বেশি কার্যকরী উপায় নয়। আমরা তো রীতিমতো একজন উপদেষ্টাকে দেখেছিলাম বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কথা বলেছেন। গ্রেফতার করে যদি মনে করা যায় যে সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে, ওনারা একেবারে ভুল পথে আছেন। এটা একটু মধ্য এবং দীর্ঘমেয়াদে সরকারকে কাজ করতে হবে, এবং আমি জানি না, কিন্তু আমি ভাবতে চাই যে সরকার এটা কাজ করতে শুরু করেছেন। আসলে অলিগোপলি বা সিন্ডিকেট ভাঙার উপায় হচ্ছে বাজারে আরও অনেক বেশি অপারেটর নিয়ে আসা, আরও অনেক ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসা, যারা একই ধরনের সার্ভিস দেবেন। তার জন্য প্রয়োজনে সরকার সহজ শর্তে ঋণ দেবেন তাদেরকে। এরকম যখন অপারেটর বাড়তে থাকে, প্রতিযোগিতা বাড়তে থাকে, তখন এই অলিগোপলি করা যায় না। এবং আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আইন আছে, প্রতিযোগিতা কমিশন আছে, তারাও ধাপে ধাপে কিছু ব্যবস্থা নিতে শুরু করলে মধ্য এবং দীর্ঘমেয়াদে এটা সম্ভব। সো 3 মাসের মধ্যে রাতারাতি এটা বন্ধ করে পণ্যমূল্য কমিয়ে ফেলা কঠিন হবে, প্রায় অসম্ভব। কিন্তু যে কাজটা সরকার করতে পারতো, এই কারণে আমি বলছি মানুষ কেন্দ্রিক সার্ভিস বা উন্নয়ন, সেটা হচ্ছে সরকার সাবসিডাইজড প্রাইসে মানুষকে অনেক বেশি পণ্য দিতে পারতো। আমরা দেখছি ঢাকায় এখনও টিসিবি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে, এবং খুবই দুঃখজনক, শেখ হাসিনার সময় সব ট্রাকের পেছনে যত লাইন দেখা যেত, এখনও একই রকম লাইন দেখা যায়। তার মানে যতটা পর্যাপ্ত সংখ্যক ট্রাক থাকার কথা ছিল, অতটা পর্যাপ্ত সংখ্যক ট্রাক নেই। এর মধ্যে আমরা মিডিয়াতে নিউজ পাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু শেষ পর্যন্ত পণ্য শেষ হয়ে যাবার কারণে পণ্য পাননি। এই তথ্য এখন মিডিয়াতেও আসছে। শেখ হাসিনার সময় একটা কলাম লিখেছিলাম, যে কারণে টিসিবি ট্রাক 400 সম্ভবত, এইভাবে 400 সম্ভবত ছিল তখন ঢাকা শহরে, এত বড় একটা শহর। সেখানে বলতে চেয়েছিলাম শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে একটা স্বৈরাচারের তথাকথিত উন্নয়ন, যেখানে কয়েক গুণ বেশি ব্যয় করে কিছু ভৌত অবকাঠামো তৈরি করে দেখানো হবে যে এটা উন্নয়ন, এই ব্রিজ, এই কালভার্ট, এই ফ্লাইওভার, এই মেট্রো রেল, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং আমরা অনেক মধ্যবিত্ত খুবই গদগদ হয়েছি এটা নিয়ে। একবার মেট্রো রেলে উঠে দারুণ গদগদ হয়ে বলছে, বাহ, উন্নয়ন তো হয়েছে। সো এটা হচ্ছে স্বৈরাচারের উন্নয়ন। সে কারণে স্বৈরাচার মানুষ খেতে পারলো কি পারলো না, মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না, তাতে তার কেয়ার করে না। আবার একটু আইওয়াশ মতো কিছু ট্রাক তারা দেয়। আমি সেই জিনিসটা এখন দেখছি, এবং এটা আমি দেখতে প্রস্তুত নই। হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টের সংজ্ঞা শুধু ভৌত। আপনি যেমন চুরি না করেও যদি শুধু ভৌত অবকাঠামো তৈরি করেন, সেটা উন্নয়ন না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি সামাজিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ উন্নয়নের পার্ট। তো এই সরকারও তো সেই জায়গায় মনোযোগ দিচ্ছে না। এই জিনিসটা সরকার ইমিডিয়েটলি করতে পারত। মানুষ কষ্টে আছে, মানুষ খাওয়ার কষ্ট করছে, সুতরাং এই মুহূর্তেই আমি অনেক ট্রাকে পণ্য বিক্রি করব। তাতে তাত্ত্বিকভাবে বলছি, কিছু অপচয়ও যদি হয় হোক, আমি আমার গরিব মানুষকে ভালো রাখতে চাই। আলুর কেজি 70 টাকা হলে আমরা অনেকেই হয়তো খুব বেশি সাফার্ড হই না। চালের কেজি যদি 5 টাকা বাড়ে প্রতি কেজিতে, এর মধ্যেই বেড়েছে, আমাদের অনেকের কিছু আসে যায় না। কিন্তু এই দেশে কোটি কোটি মানুষ, সংখ্যাটা বিরাট। আমরা সম্প্রতি জাতিসংঘ এবং দেশে কাজ করা কতগুলো আন্তর্জাতিক সংস্থার একটা রিপোর্টে দেখেছি, দেশের অন্তত 26% মানুষ মারাত্মক খাদ্য সংকটে আছে, খাদ্য নিরাপত্তা ব্যাহত আছে তাদের মারাত্মকভাবে। 26% মানে 4 কোটির বেশি মানুষ, 4.5 থেকে 5 কোটিও হতে পারে, অন্তত 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে আছে। এই তথ্য আমাদের সামনে আছে। সেটাকে সামনে রেখে সরকার কি করছে তাহলে? ফলে সরকারকে দেখাতে হবে এই সরকারটা শেখ হাসিনার মতো সরকার নয়। অনেক ক্ষেত্রে তারা সেটা প্রমাণ করেছেন, কিন্তু প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে গরিব মানুষকে, দরিদ্র মানুষকে ভালো রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নিন, তার জন্য সময় লাগুক। এবং কতগুলো বাস্তব তথ্য আমরা বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অর্থ উপদেষ্টার কাছ থেকে শুনেছি। দ্যাটস ফাইন। আমি যেহেতু অর্থনীতির বেসিক টুকু অন্তত বুঝি, তাতে আমি বুঝি যে এটাও রাতারাতি করে ফেলা কঠিন, কিন্তু যে কাজটা করে সাধারণ মানুষকে ভালো রাখা যায় সেটা রাতারাতি করে ফেলা যায়। সুতরাং যে কাজটা রাতারাতি করে ফেলা যায় সেই কাজটা যখন করা হয় না, সেটাকে আমি ভালোভাবে দেখতে চাই না। সেই কাজটা সরকারের করে দেখাতে হবে এবং তাদের প্রমাণ করতে হবে সরকারের যাবতীয় চিন্তা, যাবতীয় পরিকল্পনার কেন্দ্রে হচ্ছে মানুষ। মানুষ খারাপ আছে, মানুষ না খেয়ে আছে, মানুষ আধপেটা খেয়ে আছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা আগেও যখন আলোচনা করেছি শেখ হাসিনার সময় যে তীব্র মূল্যস্ফীতিজনিত কারণে মানুষ তার পুষ্টি বঞ্চিত হচ্ছে, তাতে একটা বিরাট ঝুঁকি আছে। অলরেডি সেই সময়টা 3-4 বছর হয়ে গেছে। তার মানে একটা শিশুদের একটা প্রজন্ম অপুষ্ট হয়ে বেড়ে উঠছে। এই অপুষ্টির মাসুল কিন্তু আমরা দশকের পর দশক দেব। এরা যখন অ্যাডাল্ট হবে, তার অপুষ্টিজনিত কারণে তাদের কর্মক্ষমতা কম হবে, তারা বেশি রোগে আক্রান্ত হবে। এরকম নানান সমস্যা আছে যেটা লং রানে আমাদের জিডিপি গ্রোথের উপরও বিরাট প্রভাব ফেলবে, এবং এটা বহু বছরের প্রভাব। এই সরকারকে এগুলো ভাবতে হবে। ভবিষ্যৎ সরকারকে বটে, এই সরকার অন্তত যতদিন ক্ষমতায় আছে। এবং আমি প্রায় একটা কথা বলি, এই সরকারের একটা বিরাট দায়িত্ব হচ্ছে এমন একটা বেঞ্চমার্ক তৈরি করা, এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, যে স্ট্যান্ডার্ড ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসলেও যাতে মেনে চলার জন্য চাপ তৈরি হয়। ফলে এই সরকার যদি পারত টিসিবি ট্রাক এমন পরিমাণে দেয়া যেখানে মানুষ প্রচুর পণ্য পাচ্ছে এবং সহজে পণ্য পাচ্ছে, সেটা ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক তার ইচ্ছে না হলেও তার উপরে চাপ তৈরি হয়ে মানুষ আলাপ করতো যে আগের
ডক্টর ইউনূসের সরকার তো এটা এভাবে করেছিল। আমি সন্দিহান যে তারা কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই এই ধরনের স্ট্যান্ডার্ড যে সেট করতে হবে সেই প্রয়োজনের তাগিদই হয়তো বোধ করছে না। এটা খুবই দুঃখজনক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।